ক্লাস 6 এর প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদেরকে মডেল অ্যাক্টিভিটি ট্যাক্সের যে বাংলা নতুন, যেটাকে পার্ট 4 বলছে, সেটা যে নতুন 2021 সালে দিয়েছে, সেটার বাংলা ষষ্ঠ শ্রেণী সলভ করব। বাংলা থেকে যেটি দিয়েছে সেটি দেখো। ভবঘুরে কবিতায় শুকনো খড়ের আটি রয়েছে, অশ্বত্থ গাছের নিচে, মাঠে, গোলাঘরে, না নৌকার খোলে। বোর্ডের মধ্যে দেখবে যে কবিতার মধ্যে রয়েছে নৌকার খোলে। তাকে আসতে বলবে কাল, আসতে বলা হয়েছে শঙ্কর সেনাপতিকে, বিভীষণ দাসকে, অভিমন্যু সেনাপতিকে, না পঞ্চানন অপেরার মালিককে। উত্তরটি হবে অভিমন্যু সেনাপতিকে, কারণ শঙ্কর সেনাপতির যে শিক্ষক বিভীষণ দাস শঙ্কর সেনাপতি বাবাকে ডাক করিয়েছিল। আকাশে নয়ন তুলি, আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে বুনো পাহাড়, মরুভূমি, প্রভাত সূর্য, পাইন গাছ। আকাশে নয়ন তুলে আছে পাইন গাছ আর পাম গাছ, তাই এখানে যেহেতু অপশনটি আছে পাইন গাছ, তাহলে হবে পাইন গাছ। যেতে পারি কিন্তু কেন যাব, কাব্যগ্রন্থটির রচয়িতা কে? নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অরুণ মিত্র, শক্তি চট্টোপাধ্যায়, না অমিয় চক্রবর্তী। উত্তরটি হবে শক্তি চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ। মাইল শব্দের অর্থ পিছনে যাও, সাবধান, বসো বা কাথাও। উত্তরটি হবে সাবধান। এর পরের প্রশ্ন, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দিতে হবে। ও তো পথিকজনের ছাতা, পথিকজনের ছাতা কোনটি? পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে 2-2, এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে, কেন এমনটি হয়? তার পরবর্তী যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সব প্রশ্নগুলির উত্তর আমি খাতায় লিখে নিয়েছি এবং প্রশ্নের সাথে, এবং সেই প্রশ্নগুলো এক এক করে পড়ছি এবং উত্তরগুলো বলছি। দেখো, প্রথম প্রশ্নটি 2-1 রয়েছে, ও তো পথিকজনের ছাতা। পথিকজনের ছাতা কোনটি? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুরে কবিতায় কবি পথিকজনের ছাতা বলতে যার কথা বলেছেন তা হলো অশ্বত্থ গাছ। কবিতা আছে অশ্বত্থ গাছ। 2-2, এখানে বাতাসের ভিতর সবসময় জলের ঝাপটা থাকে, কেন এমনটি হয়? শঙ্কর সেনাপতি গল্পে আকন্দবাড়ি স্কুলটি যে এলাকা বা অঞ্চলে, সেখানকার বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে, কারণ 5-7 মাইলের ভিতর রয়েছে বঙ্গোপসাগর। উন্মত্ত বাতাসে সাগরের ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসে, তাই এখানের বাতাসের ভিতর জলের ঝাপটা থাকে। দুয়ের 3, পরবর্তী প্রশ্নটি দেখো। মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর, মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে মাছরাঙাটির গায়ের সঙ্গে তুলনা করেছেন। 2-4, আমি কথা দিয়ে এসেছি, কোন কথা দিয়ে এসেছে? উত্তর, প্রকৃতিপ্রেমিক কবি অরুণ মিত্র একদা একদিন ঝিরঝির বৃষ্টির পর বাইরে বার হয়ে ভিজে ঘাসের উপর পা রেখেছিলেন। সবুজ ঘাসের মধ্যে সবুজ মাথা যে ঘাস ফড়িং, খন্দুক্ত হয়ে গেছে, অনেশ্বর হবে, ঘাস ফড়িং নানা খেলা দেখাচ্ছিল কবিকে, সেই ফড়িংয়ের সাথে কবির আত্মীয়তা হয়ে গিয়েছিল। তার কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ কবি চাচ্ছিলেন না বন্ধুকে ছেড়ে চলে আসতে। বন্ধুকে সান্ত্বনা দিয়ে কবি ঘাস ফড়িংকে কথা দিয়ে এসেছিলেন যে আমি আবার আসব। 3-1 যে প্রশ্নটি বলেছে, দাঁড়ায়ে রয়েছে পাম গাছ মরুতটে, কে এমন স্বপ্ন দেখে, কেন সে এমন স্বপ্ন দেখে?
জার্মান কবি হাইনরিখ হাইনে লেখা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতায় উত্তরে বুনো নগ্ন পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা পাইন গাছ পাম গাছের স্বপ্ন দেখছিল। পাইন গাছ পরবর্তী প্রশ্ন উত্তর, পাইন গাছ ঠান্ডা দেশের গাছ, সেখানে গাছের রৌদ্রের তীব্র তাপের মধ্যে উঠতে হয় না। দিনরাত এই গাছ দুলে দুলে স্বপ্ন দেখতে পারে, কিন্তু পাইন বরফের রুপুলি কাপড় পরে বুনো নগ্ন পাহাড়ে আর থাকতে চায় না। একঘেয়েমি থেকে মুক্তি পেতে সে চায় দূরে মরুভূমির উপর তপ্ত পাম গাছের মতো জীবন। করে উত্তরে বুনো নগ্ন পাহাড় অপেক্ষা তার বড় প্রিয় মনে হয় মরুতট, অর্থাৎ পাইন গাছ তার আপন সুন্দর অবস্থাতে খুশি নয়। মরুতটের উপর মরু জীবন যে আরো ভয়ঙ্কর বেদনাময় তা না বুঝেই পাইন পাম গাছের স্বপ্ন দেখে, নিজের জায়গাতে সে সন্তুষ্ট নয়। পরের প্রশ্ন 3-2, তাই তারা স্বভাবতই নীরব। কাদের কথা বলা হয়েছে? তারা নীরব কেন? পশু পাখির ভাষা রচনাংশের লেখক সুবিনয় রায়চৌধুরীর লেখা। তারা স্বভাবতই নীরব বলতে যাদের কথা তিনি বলেছেন তারা হলো জঙ্গলের পশু পাখি। পরবর্তী প্রশ্নের উত্তর, যে তারা নীরব কেন। পোষা জন্তু পশু ও পাখিদের সঙ্গে জঙ্গলের জন্তু পশু ও পাখিদের মধ্যে বেশ পার্থক্য লক্ষ্য করা যায়, বিশেষ করে জন্তুদের ক্ষেত্রে। পোষা জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে অনেক বেশি চেঁচামেচি করে। পোষা কুকুর আর ঘোড়া কত চেঁচায়, কিন্তু জংলি কুকুর বা ঘোড়ার শব্দ বড় একটা শোনা যায় না। জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তা না হলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে শিকারীর হাতে ধরা পড়ে যেতে হয়। তাই লেখক বলেছেন তারা স্বভাবতই নীরব। এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। উপযুক্ত স্থান খুঁজে নেওয়া কৌশলটি কুমুরে পোকার বাসাবাড়ি রচনাংশ অনুসরণে লেখক গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমুরে পোকার বাসাবাড়ি গল্পে কুমুরে পোকা হলো এক ধরনের কালো রঙের লিকলিকে পোকা। গায়ের রং আগাগোড়া মিশমিশে কালো, কেবল শরীরের মধ্যস্থলের বোঁটার মতো সরু অংশটি হলদে। ডিম পাড়বার সময় হলেই এরা বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজতে বার হয়। 2-4 দিন ঘুরে মন মতো স্থান খুঁজে পেলে তার আশেপাশে বিশেষভাবে পরীক্ষা করে নেয়, এরপর কাদামাটির সন্ধানে বার হয়। এর জন্য 2-1 দিন সময় চলে যায়। কাদামাটি স্থান থেকে বাসা নির্মাণের স্থানের যাতায়াত রাস্তা
চিনে নেয়, 40-50 গজ ব্যবধান থেকে মাটি সংগ্রহ করে, উপযুক্ত মাটি না পেলে 150-200 গজ দূর থেকে মাটি সংগ্রহ করে। একটি কুঠুরি নির্মাণ শেষ হলে তার মধ্যে উপযুক্ত পরিমাণ খাদ্য ভর্তি করে তাতে একটিমাত্র ডিম পেড়ে বন্ধ করে দেয় এবং পাশে গা ঘেঁষে অন্য একটি নতুন কুঠুরি নির্মাণ করে। পরে দেখো ব্যাকরণ থেকে দিয়েছে তোমার যেটি ভাষা পাঠ, সেখানে দেখো রয়েছে বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে এমন দুটি উদাহরণ দাও। বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে কারণ পরের স্বরধ্বনি, যেমন অন্ত যুক্ত আত্মা, অন্তরাত্মা, বিসর্গ থেকে র। প্রাত যুক্ত আস, প্রাতরাস, বিসর্গ থেকে র। এর তলায় একটু দাগ দিতে হবে, তাহলে ভালো হবে। 3 নিযুক্ত আমিষ, নিরামিষ, বিসর্গ থেকে র। পরবর্তী প্রশ্ন, বিসর্গ সন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করেছে এমন উদাহরণ, যেমন নি বিসর্গ যোগ রব, নীরব। এই যে হস্যই ছিল প্রথমে নয় হস্যি, সেটি নয় দীর্ঘি হয়ে গিয়ে হস্যই থেকে দীর্ঘ হয়েছে, অর্থাৎ দীর্ঘ স্বরধ্বনিকে আরো দীর্ঘ করে দিয়েছে, শ্বাসটাকে আরো বেশি নিতে হচ্ছে। চক্ষুযুক্ত রোগ, চক্ষু রোগ, এখানে দেখো হস্যকার ছিল, সেটা দীর্ঘকার হয়ে গিয়েছে। স্বরাজ্য, সারাজ্য, দেখো স্বর অ ছিল এবং সেখানে আ হয়ে গিয়েছে, অর্থাৎ এটাও দীর্ঘ করে দিয়েছে। দেখো এখানে 4-3 উদাহরণ দাও কিসের, জোর বাঁধা সাধিত শব্দ, শব্দখণ্ড বা শব্দ জুড়ে সাধিত শব্দ। উদাহরণ, জোর বাঁধা সাধিত শব্দ। আসলে জোর বাঁধা সাধিত শব্দটা কি, 2 বা 2-এর বেশি শব্দ জুড়ে যখন একটি সাধিত শব্দে রূপান্তরিত হয় সেটি হলো জোর বাঁধা সাধিত শব্দ। উদাহরণ, দশানন, বিদ্যালয়, তেলে ভাজা। শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ, মানে কোনো একটি শব্দের অংশ বা সেই শব্দের এক খণ্ড যুক্ত হয়ে অন্য একটি শব্দ তৈরি করে, যেমন তম, এই অংশটির সঙ্গে প্রিয় যুক্ত হয়ে প্রিয়তম, ইকের সঙ্গে ধর্ম যুক্ত হয়ে ধার্মিক, তেমনি স্বপ্নের সঙ্গে ময় যুক্ত হয়ে স্বপ্নময়। তারপরে লাস্ট যেটি বলেছে 4-4, সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায়। পার্থক্য হিসাবে লেখো, সংখ্যাবাচক শব্দ একদিকে, পূরণবাচক শব্দ একদিকে। সংখ্যাবাচক শব্দ পার্থক্য দেখো বলেছে, সংখ্যাবাচক শব্দ এ ব্যবহৃত সংখ্যাগুলি দ্বারা বিশুদ্ধ গণনা সংখ্যা, ভগ্নাংশিক সংখ্যা, গুণিতক সংখ্যা, অনির্দেশক সংখ্যা বোঝায়, কিন্তু পূরণবাচক শব্দের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝাবে। দ্বিতীয়ত, সংখ্যাবাচক শব্দ সব ক্ষেত্রে বহুবচন প্রকাশ করে, আর পূরণবাচক শব্দ সব ক্ষেত্রে একবচন প্রকাশ করে। 3, সংখ্যাবাচক শব্দ সবকিছুর সংখ্যা নির্দেশ করে, কিন্তু পূরণবাচক সবকিছুর ক্রমিক অবস্থান নির্দেশ করে। সংখ্যাবাচক শব্দের একটা উদাহরণ দেখো, 7 8.5 টাকা, বা 7 গুণ আনন্দ, 10 হাত কিন্তু হাত 10, এই 10, 10 হাত, 7 গুণ, 8.5, এগুলো সবই হচ্ছে সংখ্যাবাচক শব্দ, সংখ্যা নির্দেশ। আর এগুলো হচ্ছে দ্বিতীয়া, সপ্তমী, নবমী, অষ্টমী, 50তম, এই সমস্ত যেগুলো থাকে এইগুলো সেখানকার ক্রমিক অবস্থানকে নির্দেশ করছে, এটা হচ্ছে পূরণবাচক শব্দ। ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের মডেল অ্যাক্টিভিটি পার্ট 4 এখানে বাংলা সমাপ্ত। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে তোমার বন্ধুদের কাছ থেকে সহযোগিতা করবে বন্ধুদেরকে। থ্যাংক ইউ।